জন্মদিবস সবাই দেখেছেন যে সকাল থেকে বহু অনুষ্ঠান হয়েছে, আরো এখনো হয়ে আছে, এখন যুব সম্মেলন হচ্ছে, পরিবেশটা খুব জমকালো, এখন সবাই নাচানাচি করতে আছে। কিন্তু বলতে চাই যে ছাত্ররা অনেক কিছু কথা বলেছে, গল্প থেকে শুরু করছি। আজকাল দেখবেন কয়েক কিলোমিটার যেতে গেলে আমাদের একটা গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। যখন আমরা গুগল ম্যাপে সেট করি লোকেশনটা, তখন একটা অপরিচিত একটা মজার আওয়াজ থাকে, তিনি আমাদের গাইড করে যে হ্যালো, নাটমণ্ডপে উপস্থিত প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে একটু শান্ত হয়ে বসার জন্য। আমাদের ছোট ভাই কৌশিক ইষ্ট পছন্দ করছেন, সবাই একটু শুনুন। এটা ঠাকুরের কথা হচ্ছে, তাই এখানে কথা না বলাটাই ভালো। সবাই শান্ত হয়ে ঠাকুরের ইষ্ট পছন্দ দিন। মায়ের একটু চুপ করবেন, দয়া করে। যখন আমরা গুগল লোকেশনে সেট করি, তখন দেখবেন একটা অপরিচিত মহিলার আওয়াজ পাওয়া যায়। তিনি আমাদের গাইড করে দেন যে ডান দিকে যাবো না বাইরে যাবো না সোজা যাবো, এবং তার ওই লোকেশনের উপর নির্ভর করে আমরা কিন্তু সেই লোকেশনে পৌঁছাই। তাহলে আমার জীবনে যে পথটা আমি ওই লোকেশনে পৌঁছাচ্ছি, এবার আমার জীবনে যে আমি শেষ পর্যন্ত যাবো, কোথায় কি করবো না কিছু করবো না, তিনি কিন্তু একজন আছেন, তিনি আমাদের সবকিছু দেখছেন। তিনি জানেন সংসারের সকল ভোরবেলা কোথায় আছে, আমার ভালো কোথায়, আমাদের মন্দ কোথায়, তিনি সবকিছু জানেন। তিনি জানেন যে আমাদেরকে তিনি হাত ধরে অন্ধকার থেকে আলোয় তিনি পৌঁছে দিতে পারবেন। আর তিনি হচ্ছে স্বয়ং আমাদের সামনে বসেন শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করছে যে দাদা ঠাকুর, আমার ছেলেকে না পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, কোনো ভুল নিয়ে জ্ঞান করতে, আমি কি করতে পারি? বলেছে বরং কিছু তোকে চিন্তা করার দরকার নেই, তুমি তাকে একটা সহজ বুদ্ধি দিবি, তোদের সন্তানের মধ্যে একটা ভক্তি করে জিনিসটাকে জাগিয়ে তুলবে, যেন দেখি যাদের মধ্যে সন্তান তাদের মাতৃভক্তি পিতৃভক্তি থাকে। তিনি বলেছেন যে পিতাই শ্রদ্ধা মায়ের দান সেই ছেলে হয় সামপান। অর্থাৎ যে সন্তান তার মাকে এবং বাবাকে শ্রদ্ধা করে, সেই সন্তান তার ভক্তিটা আইকিউ লেভেলটা ইন্টেলিজেন্ট কোষে যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। তখনই এক ভক্ত তিনি বললেন আচ্ছা ঠাকুর, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো কোনো আজীবনে কোনো আদর্শ ছিল না, তাহলে তিনি কি করে একটা মস্তিষ্ক বিকাশ একটা ভুললো কেমন করে? তখন তিনি বললেন যে মায়ের প্রতি আমি যদি ছেলে জীবন পাই তেমনি একটা বাঙালি ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি মাকে বহু শ্রদ্ধা করতেন, সেই জন্য তার মায়ের শ্রদ্ধার মধ্যে দিয়ে তার ইন্টেলিজেন্স কোষে মেধা শক্তিটা বৃদ্ধি পেয়েছে। আমাদের ঠাকুরের তিনি চাইছেন যে আদর্শ একটা যুব সমাজ তৈরি করতে, কারণ যুব সমাজ করে আমাদের সংসারকে একটা সঠিক পথে পরিচালিত করতে এবং আগামী দিনে সমাজে আরো উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। দেখবেন দেওঘরে যারা যারা গিয়েছেন, আমাদের আচার্যদের একটা কথা সবসময় বলে থাকে যে ঠাকুর তোমাকে কি দিয়েছে সেটা তোমার কাছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি ঠাকুরকে নিজের কতখানি পূজা করে দিতে পেরেছো। আমরা জগৎ থেকে দীক্ষা নিয়েছি, তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, তিনি সবসময় আমাদের মানবর্ত বলতেই থাকছেন যে আমরা কোন দিকে যাবো, কোন দিকে আমাদের ঠিক, কোন দিকে ভুল, কিন্তু আমরা তাকে ঠিকঠাক বুঝতে না পেরে সেই পথে চালিত হতে পারছি না। তিনি আমাকে পূজার করে তাকে ভালোবাসতে হবে, যাতে তিনি আমাকে ভালোবাসেন আর নাই বাসেন। এই বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। জয়গুরু, সবাই ভালো থাকবেন। আরেকটা ইস্যু প্রসঙ্গ দেব, যদিও পবন চন্দ্র বিষয়টা ইস্যু প্রসঙ্গ করবেন, সবাই পাস করবেন। উপস্থিত পরম গায়ে কৃষ্ণকাল দাদা ও ভাইরা, যথাযথ স্থানে আমার রামানন্দিত জয়গুরু আজ 138তম শুভ জন্মদিনে সকাল থেকে এখানে যে নাম সংকীর্তন, এই গুরু কীর্তন হচ্ছে, এখন যুব সম্মেলন। আপনারা গানের মধ্যে দিয়ে শুনলেন পরম গায়ের কথা, তার কথায় যতই আমরা শুনি ততই আনন্দময় জীবন আমাদের মধুর হয়ে ওঠে। আমরা সেই আনন্দে যখন সবসময় থাকতে চাই, সেই আনন্দ সময়টাকে নির্ধারিত করতে হলে আমাদের এই মানব জীবনকে, আমাদের যে বহু যুগের পরে যে মানব
দিকে গিয়ে তার আদর্শকে নিজের জীবন আদর্শে প্রতিপালন করলে তবেই কিন্তু আমরা সেই রসগোল্লার স্বাদ উপভোগ করতে পারবো। আমার বিশ্বাস যুব পুরুষোত্তম যেখানে নাম সংকীর্তন হয় সেখানে সরাসরি উপস্থিত থাকেন। তাই আমাদের সেই বিশ্বাসের কথা ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে বলি। এক দাদা ও মা ঠাকুর বাড়ি গেছেন। ঠাকুর বাড়িতে গিয়ে সেই মাটি দেখে তার স্বামীকে বলছেন, যা দেখলাম মনে হয় আমাদের সংস্কারে ব্রতটা গ্রহণ করাই ভালো। কারণ পরম্পরা এই নবযুগে বাঁচা বাড়ার যে পথ যজন যজন ইষ্টবিধি সংস্কারী সদাচার এই পঞ্চনীতি যে নিয়ে এসেছেন আমাদের সংস্কারী মানে সংস্কারী ব্রতটা। তাই সেই মায়ের কথায় স্বামী স্ত্রী সংস্কারী ব্রত গ্রহণ করলেন। সংস্কারী ব্রত গ্রহণ করার পরে সেই দাদাটির মনে একটা কিন্তু থেকে যাচ্ছে। তিনি সরকারি কর্মচারী, তাকে দিনের বাইরে বেশিরভাগ সময় থাকতে হয়। সারাদিন কি করে তার সেই হিসাব পালন করবেন তাই তিনি চিন্তা করছেন। এত দুর্লভকে এমন এক সময় সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে সরকারি কর্মচারীদের দায়িত্ব করে। সেই সাধারণ নির্বাচনে তার দায়িত্ব করেছে। তাই তিনি বলছেন, এই তো এইবার আমি সংস্কারী ব্রত কি করে ধারণ করবো। সেই বাড়ির মাটি তাকে বলছেন, কোনো ভয় নেই, সবসময় তাকে স্মরণ রেখো। তিনি সর্বভূতে থাকেন, তিনি নামের মধ্যে দিয়ে তোমার অন্তরে জাগ্রত থাকেন। তুমি যদি তাকে স্মরণ রেখো তোমার কোনো অসুবিধা হবে না। সেই মাটি তাকে শুকনো খাবার দিয়ে সেই নির্বাচনের আগের দিন পাঠালেন এবং যেখানে পৌঁছালেন সেখানে পৌঁছানোর পরে এক মা এসে জিজ্ঞাসা করছেন, আপনারা কে কি খাবেন? সবাই বিভিন্ন ভাবে তার খাবার কথা বললেন, কিন্তু সেই দাদাটি কোনো কথা বলছেন না। তাহলে তিনি তো জানেন তিনি নিরামিষ খান, এখানে কি খাবারের কথা বলবো। তখন তিনি মাটি বললেন, বুঝেছি আপনি নিরামিষ খাবেন তো, শুধু কি এই শুক্রবারে নিরামিষ খান? বলল, না মা, আমি সংস্কারী ব্রত ধারণ করেছি, আমি নিরামিষই খাই। বললো, অসুবিধা নেই, আমার বাড়ির গৃহস্বামী যাজক করবি, আমার বাড়িতে ঠাকুরের আসন আছে, আপনি চলুন ঠাকুর প্রণাম করে এসে আজকে রাত্রি এখানে যাপন করবেন। আপনার তো থাকার ব্যবস্থা সরকার করেই দিয়েছে। এই যে পরম পিতার উপর বিশ্বাস থাকলে তিনি কিভাবে কোথায় তাকে বিশ্বাস, তার চলার পথের কোনো বাধা হয় না। তাই আমাদের প্রত্যেকের সেই বিশ্বাস রাখতে হবে। আমি যেখানেই থাকি না কেন পরম দয়াল আমার সঙ্গে আছেন এবং তাকে মাথায় নিয়ে আমাদের জীবনের যে অজ্ঞানতা, আমাদের জীবনের যে অন্ধকারময় সেই জীবনকে আলোকিত করার জন্য যুগ পুরুষোত্তমের বংশ পরম্পরায় আচার্যকে অনুসরণ করে নিজের জীবনকে ধন্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই থাকবে নিয়তুন। তার ইচ্ছা আমরা যেন ছোট ছোট ঠাকুর হয়ে উঠি। বর্তমান আচার্য আমাদের এই আনন্দে থাকার কথা বলেছেন। আমরা যেন সবাই আনন্দে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। বন্দে